দুই দফা দাবিতে আজ থেকে কর্মবিরতির প্রথম দিনেই ৩ মাসের জন্য স্থগিত করেছেন বিসিএস চিকিৎসকরা। এর আগে ২৫ ফেব্রুয়ারি এক প্রেস কনফারেন্সে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য দূর করার দাবিতে তাদের এই কর্মসূচি। বিসিএস চিকিৎসকদের কর্মবিরতির আরো খবর নিয়ে আমাদের সাথে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, ৩ মাসের জন্য তো স্থগিত করা হয়েছে, এখন তাহলে কি পরিস্থিতি দেখছেন? যারা দাবি জানাচ্ছিলেন তাদের সবশেষ বক্তব্য কি, আপডেট জানাবেন। সেটি হচ্ছে যে তারা যে বক্তব্যটি দিয়েছেন, আসলে তাদের প্রধান বক্তব্যটাই দিয়ে গেছেন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত যে বিশেষ সহকারী সাইদুর রহমান, এই সাইদুর রহমান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীর সঙ্গে আন্দোলনরত যারা রয়েছেন সেই নেতৃবৃন্দ গতকালকে কথা বলে এসেছেন এবং বিশেষ সহকারী সাইদুর রহমান তাদেরকে প্রতিশ্রুতি দেন যে আজকের মধ্যে তাদের কোনো না কোনো তথ্য, আশাব্যঞ্জক তথ্য দিয়ে তাদেরকে করবেন আর কি, তাদেরকে একটু খুশি সংবাদ দিবেন যে তারা যে কারণে আন্দোলন চালিয়ে যাচ্ছে বা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সেটি আসে যাতে প্রশমিত হয়। এবং আজকে সকাল থেকে যখন এই চিকিৎসক নেতৃবৃন্দ তাদের দাবিতে, দুটি দফার দাবিতে, আপনি জানেন ভূতাপেক্ষা পদোন্নতি এবং বেতন সংক্রান্ত দুটি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যখন প্রধান উপদেষ্টার দরবারে তারা উপস্থাপন করে বিশেষ সহকারের কাছে, তখন তারা প্রতিশ্রুতি পায় এবং প্রতিশ্রুতির প্রেক্ষিতে তারা আজকে বেলা 12টা পর্যন্ত কর্মসূচি দিয়েছিল যে 12টার মধ্যে যদি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান যদি তাদেরকে সেই প্রতিশ্রুতি দিতে না পারেন বা প্রতিশ্রুতির কথা এখানে এসে বলতে না পারেন, তাহলে তারা হয়তো তাদের কর্মসূচি চালিয়ে যেত। কিন্তু বিশেষ সহকারী সাইদুর রহমান এখানে এসেছেন এবং তিনি বলেছেন যে এই যে একটি জটিলতা, ভূতাপেক্ষা যারা আগে থেকে পদোন্নতি পাননি এবং যারা এখন রয়েছেন বা যারা পরবর্তীতে পাবেন সুপার নিউমেরি কী করে করা যায়, সেই সমস্তগুলো বিষয়গুলোকে আসলে একীভূত করতে এবং এটি নানানভাবে নানান দাপ্তরিক কাজ শেষ করতে প্রায় 3 মাসের মতো সময় লেগে যাবে। তো বিশেষ সহকারী সাইদুর রহমান যারা আন্দোলনরত রয়েছেন তাদের 3 মাসের সময় যান তাদের কাছে এবং 3 মাসের মধ্যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যারা এই দুটি দফায় দাবি করছেন, আন্দোলন করছেন, সেই দাবি দাওয়াগুলো 3 মাসের মধ্যে তিনি সম্পূর্ণ করতে পারবেন বলে বিশেষ সহকারী সাইদুর রহমান মোটামুটি নিশ্চিত করে গেছেন। এবং সেই প্রেক্ষিতে আসলে যারা আন্দোলনরত হচ্ছে বিসিএস ক্যাডার যা চিকিৎসা ফোরামের নেতৃবৃন্দ, তারা সেই প্রেক্ষিতে 3 মাসের জন্য তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন এবং তারা 3 মাস পরে যদি এটির বাস্তবায়ন না হয়, পরবর্তী করণীয় কী হবে সেটি আসলে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ মহিম, আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম সবশেষ আপডেটগুলো, অর্থাৎ আশ্বাস পাওয়ার ভিত্তিতে এই স্থগিত করার বিষয়টি এসেছে এবং পরবর্তী কার্যক্রম তাহলে 3 মাস পরেই জানানো হবে। দর্শক, সহকর্মী মহিম মিজান যুক্ত ছিলেন এতক্ষণ। সিলেটেও 2 দফা দাবিতে কর্মবিরতি পালন করছিলেন বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম, সেখানকার খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ। সুজাদ, আমরা ঢাকার খবর যেমনটি জানছিলাম যে এই কর্মবিরতি স্থগিত করা হয়েছে 3 মাসের জন্য। সিলেটে পরিস্থিতিটা কেমন, আর এই কর্মবিরতি প্রসঙ্গে এটি নিয়ে আসলে কোনো ধরনের ভোগান্তি হয়েছে কিনা বা যারা দাবি দাওয়া নিয়ে অবস্থান করছিলেন তাদের বক্তব্য জানাবেন। বিসিএস ক্যাডার চিকিৎসক যারা রয়েছেন তারাও কিন্তু আজকে 2 দফা দাবিতে সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা কর্মবিরতি পালন করছেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে সিলেটের যে সকল ওয়ার্ড রয়েছে, ক্যাবিন রয়েছে, সেখানে কিন্তু বিসিএস চিকিৎসক যারা রয়েছেন ক্যাডার বৈষম্য তারা কিন্তু সেখানে নেই এবং তাদের আন্দোলন কিন্তু এখনো চলছে। আমি এই মুহূর্তে আছি সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে। সেখানে কিন্তু ওয়ার্ডটি পেরিয়ে রোগীরা কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, তবে তাদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নার্স যারা রয়েছেন, ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা চিকিৎসা দিচ্ছেন। আমরা এখানকার যারা আন্দোলনরত যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন থেকে কিন্তু তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের যে ন্যায্য যে দুটি
দাবি রয়েছে, সেই দাবিগুলো যত দ্রুত মেনে নেওয়া হবে তত দ্রুতই কিন্তু তারা সরে যাবে। কিছুক্ষণ আগে আমরা যেটা আমাদের সহকর্মী মুহিম মিজানের কাছ থেকে যেটা শুনছিলাম যে 3 মাসের জন্য সেটি স্থগিত হয়েছে, হয়তোবা এই সংবাদটি এখন তাদের কাছে পৌঁছানোর পর তারা এই আন্দোলন থেকে সরে যাবে। আপনি জানেন যে তারা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির বন্ধের ঘোষণা দিয়েছিলেন, সেটি থেকেও কিন্তু তারা সরে আসবেন। তবে আমরা যেটা দেখেছি যে সকাল 10টা থেকে শুরু হলেও এর আগে যারা চিকিৎসক রয়েছেন তারা ঠিক মতো চিকিৎসা দিচ্ছেন এবং এখনো কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি। অদিতি। সুজাত, আপনি খবর রাখছেন। ঢাকার খবর পাওয়ার পর আশা করা যাচ্ছে যে সিলেটেও কর্মবিরতি স্থগিত করা হতে পারে। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে জানবো। দর্শক, আমাদের সাথে হোসাইন আহমেদ সুজাত যুক্ত ছিলেন সিলেট থেকে, সেখানকার ইন্টার্ন চিকিৎসকদের খবর জানিয়ে দিচ্ছিলেন তিনি। ফেব্রুয়ারিতে রাজধানীতে কমেছে ডাকাতি, ছিনতাই ও চুরি, তবে বেড়েছে হত্যাকাণ্ড। মামলা দায়ের কমলেও গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে জানুয়ারি মাসের তুলনায়। ঢাকা মহানগর পুলিশের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। পুলিশ বলছে চোর, ডাকাত আর ছিনতাইকারীদের এলাকা ভিত্তিক তালিকা করে অভিযান করছে তারা। তালিকাভুক্তদের বেশিরভাগই একাধিক মামলার আসামি। তবে এখনো থানা ঘেরাও করে আসামি ছাড়িয়ে নেওয়ার প্রবণতা থাকায় পুলিশ সদস্যরা কিছুটা আতঙ্কে আছে বলে জানান কর্মকর্তারা। মোহন ইসলামের প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুর এলাকা, যেখানে দিনে দুপুরে ঘটে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। অপরাধীদের তৎপরতায় অতিষ্ঠ এলাকাবাসী। এই মোহাম্মদপুরে গেল ফেব্রুয়ারি মাসে কোনো হত্যার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এমনকি এই এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই কমেছে বলে দাবি পুলিশের। যে মোহাম্মদপুরে একসময় আমার শোনা কথা যে 10টা, 12টা, 15টা করে কিন্তু মার্ডার হয়েছে মোহাম্মদপুরেই শুধু। তো সেখানে মোহাম্মদপুরে কিন্তু আমাদের এই মাসে কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। ছোটোখাটো 2-একটা ছিনতাইয়ের ঘটনা আছে, সেগুলো আমরা ডিটেক্ট করেছি এবং আগের তুলনায় এই ছিনতাইয়ের পরিমাণ অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটার পরিমাণ অনেক কম। শুধু মোহাম্মদপুরেই নয়, পুলিশের অপরাধ পরিসংখ্যানের হিসাবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে অপরাধ কমেছে ঢাকায়। জানুয়ারিতে ডাকাতির ঘটনা 8টি, যা ফেব্রুয়ারিতে নেমেছে 6-এ। দস্যুতা, ছিনতাই, চুরির ঘটনাও কম ফেব্রুয়ারিতে, তবে বেড়েছে হত্যাকাণ্ড। ডিএমপি বলছে এলাকা ভিত্তিক অপরাধীদের তালিকা করেছে ডিবি, আর এসব তালিকা ধরে চোর, ডাকাতদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। তালিকাভুক্তরা একাধিক মামলার আসামি বলেও জানান কর্মকর্তারা। পাশাপাশি অতিরিক্ত টহল, পুলিশের নজরদারিও আগের চেয়ে বাড়িয়েছে বলে জানায় পুলিশ। আমরা চেকপোস্ট বসাইছি সারা শহরে, ঢাকা শহরে প্রায় 71টা পয়েন্টে চেকপোস্ট হয় রাতে 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। তারপর আমাদের এই যে ফুড পেট্রোল, তারপর মোটর সাইকেলে 2জন করে 4জন, এটাকে আমাকে বলতেছি বাইক পেট্রোল, এইগুলো বৃদ্ধি করা হয়েছে। তবে মব বা দলবদ্ধ উশৃঙ্খলতার তথ্য এখনও নেই ডিএমপির কাছে। কর্মকর্তারা বলছেন আসামি ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের ঘটনায় আতঙ্কিত অনেক পুলিশ সদস্য। মোহন ইসলাম, 71, ঢাকা। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান শাখার আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। শফিকুল হকের প্রতিবেদন। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায় অভিযুক্তরা আওয়ামী লীগের অফিস সন্দেহে ওই কনস্ট্রাকশন ফার্মে হামলা চালায়। এ সময় নগদ টাকা ও কম্পিউটার লুট সহ অফিসে ভাঙচুর চালায় অভিযুক্তরা। কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে ওই চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। 3 লক্ষ টাকা নিয়ে গেছেন ওনারা, ড্রয়ার ভেঙে চেয়ার টেবিল ভাঙচুর করছেন আর 4টা ডেস্কটপ নিয়ে গেছেন। আইন শৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে
আটক 14 জন সহ আরও 5 থেকে 6 জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। আচ্ছা, এই ঘটনায় 14 জন আটক আছে, 14 জন সহ অজ্ঞাতনামা আরো 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে এই মামলাটা রেকর্ড করা হয়েছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আইন নিজের হাতে না তোলার অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার রাতেও রাজধানীতে নিয়মিত তল্লাশি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শফিকুল হক, ৭১, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেছেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। গত বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশ হয়। এর আগে বার্তা সংস্থা রয়টার্সে বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। সাক্ষাৎকারে বাংলাদেশে সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে যেসব প্রতিশ্রুতি দেয়া হয় তা বাস্তবায়নে বাধ্যবাধকতা রয়েছে। এ কারণেই একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাহিদ ইসলাম মনে করেন, তাদের দল যদি আসন্ন নির্বাচনে সরকার গঠন করতে নাও পারে, তারপরেও এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা হয়েছে যা আগামী কয়েক দশক ধরে প্রভাব রাখবে। আজ আন্তর্জাতিক নারী দিবস। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে দিবসটি। এই দিনটির শুরু 1857 সালের 8 মার্চ। সে সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম 12 ঘন্টা থেকে কমিয়ে 8 ঘন্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে সে সময়ে গ্রেপ্তার হন বহু নারী, কারাগারে নির্যাতিত হন অনেকেই। 3 বছর পরে 1860 সালের একই দিনে গঠন করা হয় নারী শ্রমিক ইউনিয়ন। 1908 সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় 1,500 নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক 8 ঘন্টা কাজ করার অধিকার। 1910 সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দেশের চা শিল্পের অন্যতম কারিগর নারী শ্রমিক, অথচ সেই নারী শ্রমিকরা আজও দেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে বংশানুক্রমে তারা চা বাগানে বসবাস করছে। শ্রমিক নেতারা জানান, দাবি দাওয়া নিয়ে কথা বললেই ব্রিটিশ আইনে ধরিয়ে দেয়া হয় অভিযোগপত্র। তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশে তাদের প্রত্যাশা একটি নিশ্চিত জীবন। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ছবিতে প্রতিবেদন। সবুজ চা পাতা আর কালচে তামাটে হাত, এই দ্বৈত পরশেই আজ চা শিল্প প্রতিষ্ঠিত। সেই তামাটে হাতের নারীদের তোলা চা পাতা কারখানার বৈদ্যুতিক যন্ত্রে রূপান্তর হয় হরেক রকমের চায়ে। দুটি পাতা একটি কুড়ি উঠে আসে যে নারীদের হাতের ছোঁয়ায়, সেই নারীরা আজও অধিকার বঞ্চিত। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার অভাব, আবাসন সংকট, চিকিৎসা সমস্যা আরো অনেক কিছু। তবুও তারা ঘাম ঝরাচ্ছেন চা শিল্প বাঁচাতে। ঝড় বৃষ্টি হলে আমাদের থাকার মতো রকম জায়গা নম্বরগুলোতে নাই। বৃষ্টিতে তো ভিজতেছি চা বাগানে, কিন্তু বাসায় গিয়েও ভিজতে হয়। এমনকি যে বাচ্চা নিয়ে রাতভর ঘুমাতে পারি না, কুড়ে নিয়ে বসতে হয়। দেশের 166টি চা বাগানের মধ্যে 92টি মৌলভীবাজারে। আর এই চা বাগানগুলোতে নিয়মিত চা শ্রম দেন 90,000 শ্রমিক, যাদের সিংহভাগই নারী। এছাড়া রয়েছে অস্থায়ী নারী শ্রমিকও। নিয়মিত শ্রমিকরা কিছু সুবিধা পান, কিন্তু অস্থায়ী শ্রমিকরা রেশন, প্রভিডেন্ট ফান্ড কিছুই পান না। লাকড়ি আনিয়ে ঘাস আনিয়ে বেচতে হয়, সংসার চলে না। 6 বছর বা 5 বছর হলে তাদেরকে রেশন দেওয়া হয় বাচ্চাদের। যখন 12 বছর হয় তখন রেশনটা কাটিয়ে দিতে হয়। এছাড়া চিকিৎসা ও আবাসন নিয়েও রয়েছে তাদের অভিযোগ। বাগান কর্তৃপক্ষকে বছরের পর বছর বলার পরও এসবের কোনো সমাধান পাননি তারা। পানি বোতলে রাখি, পানি খায়, কাজ করি, অথচ
অনেকের মানুষের আছে প্রেসারও হয়ে যায়। সাহেব বাবুরে মারতে 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 তো টিন দিব, তো খুঁটা দিব, ওটা ওয়াল পড়ে গেলে দৌড়তে দৌড়তে তার বাদে ওয়াল দিব। এদিকে নারী শ্রমিকদের অধিকারের কিছু মৌলিক বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করলেও তেমন কোনো ফল হয় না বলে জানান মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা। বিশেষ করে বাগানে নারী চা শ্রমিকদের আলাদা শৌচাগার এবং প্রক্ষালন কক্ষ না থাকায় অসুবিধার মুখোমুখি হতে হয় তাদের। প্রসূতিকালীন সময় থাকে, তাদের প্রসূতি সময়ে ছুটি এবং ভাতা, ঔষধ, চিকিৎসা, স্যানিটেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। অল্প কিছু প্রাইমারি শিক্ষক আছে, প্রাইমারি বিদ্যালয় আছে, কিন্তু পর্যাপ্ত নাই। আমরা পিছিয়ে আছি শিক্ষা থেকে। সরকার যদি তাদের নজর না দেয় তাহলে বেকারত্ব জীবন, যাদের বেকারত্ব জীবন এই মহিলাদেরকে, তাদের কিন্তু অভিশপ্ত জীবন হয়ে চিরকালে অভিশপ্ত জীবন থেকে যাবে। সারা দেশে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে কর্মরত চা শ্রমিকদের সংখ্যা প্রায় 1,30,000। এর মধ্যে প্রায় 70% উপরেই আছেন নারী। শারমিন স্বপ্না, ৭১। ভারতীয় ও পাকিস্তানি পণ্যের আগ্রাসন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য। শুল্ক ফাঁকি দিয়ে আনা এই দুই দেশের কাপড় ও গহনার দাম তুলনামূলক কম হওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন দেশীয় বুটিক উদ্যোক্তারা। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আসছে বাজেটে এই আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে এনবিআরকে অনুরোধ করা হবে। রুহুল আমিনের রিপোর্ট। অনলাইনে পণ্য বিক্রি করেন এমন নারী উদ্যোক্তাদের জন্য ক্রেতার কাছে সরাসরি পণ্য বিক্রির এই আয়োজন চলছে রাজধানীর ধানমন্ডিতে। নারী দিবস ও ঈদ উপলক্ষে এই আয়োজন করে হারি ট্রেড। অংশ নিয়েছেন পোশাক, গয়না, ঘর সাজানোর পণ্য উৎপাদনকারী উদ্যোক্তারা। মেলায় সবচেয়ে বেশি অংশগ্রহণ নারীদের কাপড় প্রস্তুতকারী উদ্যোক্তাদের। তাদেরই একজন শাম্মী আক্তার। নজরকাড়া এসব পোশাকের নকশা নিজেই করেন শাম্মী, বিক্রি করেন অনলাইনে। মাঝে মধ্যে অংশ নেন মেলায়। এই উদ্যোক্তা জানান, বিদেশি কাপড় দেশীয় বুটিক বিকাশে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বিদেশ থেকে আসে যে পণ্যটা, সেটা কম দামের মধ্যে সবাই পড়ছে হয়তোবা, কিন্তু আমরা যারা নিজেরা ডিজাইন করছি আমাদের দেশীয় পণ্যটা, তাঁতিদের হাতে বোনা যে কাপড়টা, সেটা আমরা কিন্তু বেশি দামে কিনছি। তখন ওই কম্পেয়ারের জায়গায় গিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। একই অভিজ্ঞতার কথা জানান আরেক উদ্যোক্তা শামসুন নাহার। আমি কমন জিনিস পরবো, বাইরের একটা প্রোডাক্টকে আমি পরবো না, আমি আমার দেশি প্রোডাক্ট পরবো এবং সুন্দরের মধ্যে রুচিশীল কিছু পরবো। এটা জাস্ট রুচির বিষয়, আর কিছুই না। বিদেশি পণ্যের আগ্রাসনের পাশাপাশি দক্ষ জনবলের অভাব বড় সমস্যা জানিয়েছেন উদ্যোক্তা নাইমুন নাহার। জানান, লোকবলের অভাবে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। আমার কাজগুলো খুবই নিখুঁত আর আমি কোয়ালিটি মেনটেন করতে চাই, তো ওইটা মেনটেন করতে গেলে যেন তেন কাউকে দিয়ে এটা আসলে হবে না। এজন্য ট্রেন আপ পিপলকে দিয়ে আমি এটাকে আগে বাড়াতে চাই। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিদেশি শাড়ির আগ্রাসনের ভয়াবহতা উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বৈধ পথে গত 5 বছরে একটি শাড়িও আমদানি হয়নি, কিন্তু বাজারে হাত বাড়ালেই মেলে। জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আমরা এই ব্যাপারে বসবো, যাতে করে ওই যে আপনার পাকিস্তানি এবং ভারতীয় যে কাপড় চোপড় যেগুলো আসে, এগুলোর যাতে উচ্চ শুল্ক হার আরোপ করা হয়। অবৈধ চ্যানেল অনেকগুলো আসে, সেই কথাও আমরা বাণিজ্য মন্ত্রণালয় বা এনবিআর তাদেরকে আমরা অবহিত করে থাকি প্রতি বছরেই। এবার আমরা আরও বেশি জোর দিয়ে আমরা বলবো। গবেষণা বলছে, ব্যাংক ঋণের অভাব, বাজারে সীমিত প্রবেশাধিকার ও পরিচর্যার অভাব নারী উদ্যোক্তাদের বিকাশে অন্যতম বাধা। এসব বাধা দূর করতে সরকারি বেসরকারি উদ্যোগ দরকার বলে জানান এসএমই খাতের নারীরা। রুহুল আমিন, ৭১, ঢাকা। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান এখন 5 নম্বরে। বায়ুমান সূচক 176, যা অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘদিন ধরে দূষণ রোধে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও দৃশ্যত কোনো কার্যকর ফল মিলছে না। রাজধানীর বায়ু দূষণের খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, বায়ু দূষণ এত বেড়ে যাবার কারণ বিশেষজ্ঞরা কি বলছেন? দূষণ কমাতে যেসব পদক্ষেপ নেওয়ার কথা, সেগুলো কেন নেওয়া হচ্ছে না? অদিতি, আসলে বাংলাদেশ সহ পুরো বাংলাদেশ এবং রাজধানীতে যে বায়ু দূষণের উৎসগুলো রয়েছে সেগুলো বন্ধ করা যাচ্ছে না। আমরা যেটা দেখছি যে রাস্তায় পর্যাপ্ত পরিমাণ ধুলো রয়েছে, যে ধুলোগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে গাড়ি চলাচলের সাথে। পাশাপাশি যে
গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনের যে কালো ধোঁয়া সেটি বন্ধ করার সুযোগ নেই। বিশুদ্ধ জ্বালানি তেল ব্যবহার করার যে বিষয়টি সেটি আসলে বাংলাদেশের শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না। এবং উন্মুক্ত স্থানে যে বসতবাড়ি নির্মাণের যে সামগ্রী সেগুলো রেখে দেওয়া হচ্ছে, বালু রেখে দেওয়া হচ্ছে, এই জায়গাগুলো থেকে কিন্তু বায়ু দূষণ সবসময় বাড়ছে এবং রাজধানীর ক্ষেত্রে কিন্তু এটি সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আমরা আসলে লক্ষ্য করছি। আপনি যদি দেখেন আমি এখন রয়েছে বেরিবাদ জায়গায়, এখানেও কিন্তু যে জায়গাটিতে রয়েছি সেখানে গাড়ির চাকার সাথে প্রতিনিয়তই বায়ু দূষণ বালুগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে এবং এই এলাকাতে আসলে এক ধরনের ধূসর, শীতে যেরকম কুয়াশার মতো থাকে দূরে থেকে দেখলে আসলে সেরকম কুয়াশার মতো সবসময় এই এলাকাটিতে বিরাজ করে। এখান থেকে ঢাকা শহরের যে দূষণ, সবচেয়ে বেশি দূষণ এই এলাকার থেকে পুরো ঢাকা শহরকে দূষণ করছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট যেটি বলছেন যে বায়ু দূষণের যে বিষয়ে নিয়ন্ত্রণ করার যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো সঠিকভাবে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। শুধুমাত্র আমরা যেটি দেখছি যে রাজধানীতে পানি ছিটিয়ে বায়ু দূষণ রোধ করার যে কার্যক্রমটি সেটি করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে খুবই অপরিকল্পিত এটি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বায়ু দূষণ রোধ করা কোনোভাবেই সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা কিন্তু এটি বলছেন। আমরা যেটি দেখছি যে রাজধানীর আশেপাশে যেভাবে উন্মুক্ত স্থানে বাড়িঘর বা বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে সেখান থেকে বায়ু দূষণ হচ্ছে এবং গাড়ির কালো ধোঁয়া যেটি গেল কয়েক বছর ধরে, প্রায় 15-20 বছর ধরে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসেন কিংবা ভোট ছাড়া যারা নির্বাচিত হয়ে এসেছেন সেই সরকারগুলো কিন্তু বায়ু দূষণের ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়ার কথা সেটি কিন্তু আসলে নিতে পারেননি এবং সেই কার্যকর ব্যবস্থাগুলো আসলে আমরা দেখতে পাইনি। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব রয়েছেন, বিশেষ করে আমরা যেটি জানি যে বন পরিবেশ অধিদপ্তরের যিনি দায়িত্ব রয়েছেন রিজওয়ানা হাসান, তিনি কিন্তু একেবারে মাঠকর্মী। মাঠে থেকে কিন্তু তিনি বায়ু দূষণের ক্ষেত্রে নানা ধরনের ব্যবস্থা নেওয়ার কথা এর আগে বলেছিলেন, কিন্তু বাস্তবিক অর্থে এটি করাও কিন্তু আসলে সম্ভব হয়ে উঠছে না। তিনিও যদি বলেছিলেন যে কালো ধোঁয়ার যে গাড়িগুলো সেগুলো খুব দ্রুতই ব্যবস্থা নেবেন। এই বিষয়গুলো নিয়ে কাজ চলছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তবে সেটি কবে নাগাদ বাস্তবায়ন হবে সেটি আসলে বড় কঠিন চ্যালেঞ্জ একটি কিন্তু আসলে বাস্তবিক অর্থে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বায়ু দূষণ এখন সবচেয়ে বেশি ব্যবহৃত দূষণ হচ্ছে, কারণ রাজধানীতে যে পরিমাণ গাড়ি বেড়েছে সেই পরিমাণ গাড়ি চলার জায়গা কিন্তু রাজধানীতে নেই এবং যে গ্যাস এখন ব্যবহার করা হয় সেখান থেকে কিন্তু বায়ু দূষণ পর্যাপ্ত পরিমাণ বায়ু দূষণ হচ্ছে। এর মাধ্যমে আসলে আমরা নগরবাসীর সাথে কথা বলেছি, এর মাধ্যমে মানুষ নানা ধরনের যে অসুখ সেখানে কিন্তু আক্রান্ত হচ্ছে, বিশেষ করে সর্দি কাশি প্রতিনিয়তই লেগে থাকছে। নগরবাসী যেটি আমাদেরকে বলেছেন যে তারা রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে প্রতিনিয়ত এখন মাস্ক ব্যবহার করছেন, যেটি দিয়ে আসলে শতভাগ বায়ু দূষণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও তারা চেষ্টা করছেন যে মাস্ক ব্যবহার করে যতটুকু বা দূষণ বা এই রোগবালাই থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু আসলে বর্তমানে চরম একটি পরিস্থিতির মধ্য দিয়ে রাজধানীবাসীকে পার করতে হচ্ছে এবং বলা চলে যে একটি নীরব ঘাতক হিসাবে কিন্তু বায়ু দূষণ এখন। এবং হাবিব, এ নিয়ে আসলে কথা হয় বিভিন্ন সময়ে, আর এই যখন ইন্ডেক্সটি প্রকাশ হয় তখন আলোচনায় আসে, কিন্তু শেষ পর্যন্ত কোনো ধরনের সমাধানের পথ রাজধানীবাসী দেখছে না। দর্শক, বায়ু দূষণ নিয়ে কথা হচ্ছিল, সহকর্মী হাবিব রহমান যুক্ত ছিলেন এতক্ষণ। রাজধানীর 29টি খালের প্রাণ ফিরিয়ে আনার কাজ শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। যদিও দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রাণ ফেরানোকেই বড় চ্যালেঞ্জ বলছেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। আছে আইনগত জটিলতাও। জলজট কমাতে বর্ষার আগেই এবার খালগুলো খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। হাবিব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। মিরপুরের বাউনিয়া খাল খনন আর বর্জ্য অপসারণের পর খালটিতে ফিরেছে পানির প্রবাহ। রাজধানীর 6টি খালে প্রায় 34 কোটি টাকা ব্যয়ে খনন ও বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। প্রথম ধাপে 23.6 কিলোমিটার খাল খনন করে বর্জ্য সরানো হচ্ছে। লাউতলা খালের প্রায় 5 কিলোমিটার, বাউনিয়া খালের 2, খিদির খালের 3 আর সাগুপ্তা খালের 1.5 কিলোমিটার কাজ শেষ হয়েছে। সবকটি খালের পানি প্রবাহ বাড়িয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা আছে সিটি কর্পোরেশনের। খনন কাজ চললেও অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি এখনও। সব শেষ জরিপ অনুযায়ী অনেকের নামেই রেকর্ড হয়েছে খালের জমি। এছাড়া খালের কতটা জায়গা ছেড়ে দিয়ে স্থাপনা করতে হবে তা নিয়েও কোনো নীতিমালা নেই। উত্তর সিটির নতুন প্রশাসক জানালেন, দখল হওয়া জমি উদ্ধারে আছে আইনি জটিলতা। রাজুকের
খালের পাশের বাড়িঘর এবং স্থাপনা অনুযায়ী একটা নীতিমালা আছে। আমাদের সিটি কর্পোরেশনের কোনো নীতিমালা নাই। অনেকের বাড়ি খালের মাঝখানে করা, অনেকের খালের পাশে বাড়ি করা শুরু করেছেন। তো খালের কতটুকু জায়গা ছেড়ে বাড়ি করবেন, তো এইটা একটা নীতিমালা তো থাকতে হবে। রাজুক বলেছেন যে এটা মিনিমাম 30 ফিট। বর্ষার আগেই এই খনন কাজ শেষ হলে এবার জলজট থেকে মুক্তি পেতে পারে নগরবাসী। আরবান ফ্লাডিং যেটাকে আমরা বলি বৃষ্টির সময়, তো এটা কমানোর জন্য সর্বোচ্চ যতটুকু চেষ্টা করার আমরা এই 2 মাস করব। তারপরও আমরা জানি যে কিছু কিছু জায়গায় জলজট থাকবে। কয়েক মাস আগেও বাউনিয়া খাল ছিল রীতিমতো মশার ভাগার। খনন আর বর্জ্য পরিষ্কারের কারণে সেটি কমেছে। তবে বাসাবাড়ির বর্জ্য ফেলায় নগরবাসীর সচেতনতা আশা করছে সিটি কর্পোরেশন। এই খালের গহীনতা ছিল 2 হাত বা 2.5 হাত, তো এখন এই খালটা গহীন হয়েছে এখন মনে করেন 10 থেকে 12 হাত। তার মানে এখন আশা করা যায় পানিগুলো সব নেমে যাবে। আরো 50-20 বছরের পরিকল্পনা নিয়ে আরো বড় করে গভীর করে যদি খালটারে সম্প্রসারণ করা হয়, এখনই স্থাপনা গড়ে উঠলে এটা সম্ভব হবে না। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহ নিশ্চিত করা যায় কিনা সেটি নিয়ে সংশয় আছে এলাকাবাসীর। উত্তর সিটি কর্পোরেশন কয়েকটি খাল খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করছে, কারণ বর্ষায় যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয়। তবে নগরবাসী বলছেন শুধুমাত্র খাল খনন করে পানি প্রবাহ নিশ্চিত করা নয়, দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। পাশাপাশি খালের প্রকৃত দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটিও নিশ্চিত করতে হবে। হাবিব রহমান, ৭১, ঢাকা। প্রতি বছরের মতো এবারও ঈদ উৎসবকে ঘিরে পোশাকের নকশায় এসেছে নতুনত্ব। সালোয়ার কামিজেই বৈচিত্র্য এসেছে বেশি। কামিজে এখন নানা রকম কাটিং ডিজাইনের রাজত্ব। এবার ঈদ পড়ছে গরমের সময়, তাই পোশাকের রং, নকশা আর উপাদানে মিলেছে স্বস্তি খোঁজার চেষ্টা। প্রতিটি ফ্যাশন হাউসেই আছে নিজস্ব স্বকীয়তা। দেশি ব্র্যান্ড সারা এবার পার্সিয়ান থিমের সাথে মিশেল ঘটিয়েছে আধুনিকতার। আরও জানাচ্ছেন সুমনা সুমি। ঈদ যত এগিয়ে আসছে, ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের ভিড় তত বাড়ছে। সাধার সাধ্যের মেলবন্ধনে প্রিয়জনের জন্য পছন্দের পোশাক খুঁজছেন ক্রেতারা। নারী ও শিশুদের পোশাকে বৈচিত্র্যটা বরাবরের। সারা লাইফস্টাইলের উত্তরা আউটলেটে এখন ক্রেতাদের ব্যস্ত আনাগোনা। আমরা প্রোডাক্টের কোয়ালিটি এবং মান এবং গুণগত মান থেকে শুরু করে যে প্রাইসটা সবসময় রিজনেবল রাখার চেষ্টা করি, যার ফলে কাস্টমারের জনপ্রিয়তার শীর্ষে সারা রয়েছে। সারার উইমেন কালেকশনে এবার আনারকলি ধাঁচের 3 পিসগুলো জনপ্রিয়তা পেয়েছে। নজর কাড়া 3 পিস, ইথনিক কুর্তি, লেডিস শার্ট, টি শার্ট, ফ্যাশন টপস, আনস্টিচ 3 পিস সব মিলে বিপুল সমাহার। আমাদের বেবিদের বেশ কিছু সেট আছে যেগুলো হচ্ছে আপনার মা আর হচ্ছে বাচ্চা উভয় নিতে পারবে, সেট করে নিতে পারবে, সিঙ্গেলও পারবে। মুসলিম ফ্যাব্রিক্সের মধ্যে নায়রা কাটের মধ্যে কিছু আসছে, দেন হচ্ছে আমাদের রাউন্ডের মধ্যে, গ্রাউন্ড শেপের মধ্যে এরকম অনেক স্টাইলই আসছে যেগুলো একটু আপডেট। ক্রেতাদের সাধ্যের মধ্যে রুচিশীল পাঞ্জাবির জন্যও জনপ্রিয় ব্র্যান্ড সারা। আমাদের পাঞ্জাবিতে রয়েছে অনেক ধরনের ভেরিয়েন্ট। গত বছরের তুলনায় এবছর অনেক নতুন নিত্য পাঞ্জাবি আমাদের সারা লাইফস্টাইল উত্তরা ব্রাঞ্চে এসেছে। সারা মানে হলো যে নতুন নতুন পোশাকের সমাহার। এরা ফ্যাব্রিক এবং এদের নিজস্ব প্রোডাকশন লাইন আছে, এই জন্য এদের প্রত্যেকটা আইটেমে একটু ডিফারেন্ট কোয়ালিটি এবং ফ্যাব্রিকের দিক থেকে, ফিটিংয়ের দিক থেকে, এই জন্য আমরা সারাতে আসি। শিশুদের ফ্যাশনে বাহারি ফ্রক, লেহেঙ্গা, 3 পিস কুর্তি, স্কার্ট টপস, পাঞ্জাবি শার্ট, টি শার্ট নিয়ে সারার কিডস জোন সেজেছে দারুণ সাজে। এটা আমি ঈদের পছন্দ হয়েছিল, ঈদের সময় পর এই জন্য আমি নিয়েছিলাম। ও যেটা পছন্দ করে সেটা কিনে দেওয়ার জন্য মূলত ওরে নিয়ে আসা হয়েছে এবং ওর পছন্দের প্রায়োরিটি দিয়ে ওর পছন্দের ড্রেসটা কিনে দেওয়া হয়েছে। সন্তানের আনন্দ মানে তো ঈদ আমাদের আনন্দ, তাই না? বাচ্চাদের নিয়ে আসছি ঈদের কেনাকাটা করার জন্য। ঈদে একটা 3 পিস পছন্দ করছি, ওটা কিনেছি, কিনবো। পছন্দ তো নিজে করলাম, তারপর ওকে দেখায় করলাম যেন ও ভালো স্যাটিসফাই হয়, পছন্দের জিনিসটা ওর মন মতো হলো। বাবার কাছ থেকে যে কোনো আবদার পূরণ করা যায়। মেয়ের মানে ওয়াইফকে, ছেলেকে নিয়ে এসে ঈদের মধ্যে একটা কেনাকাটা হতে একটা আলাদা আনন্দ। এটা আসলে আমাদের জন্য একটা নিজেকে খুব তৃপ্তি বোধ করি এবং খুব গর্ববোধ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পছন্দের পোশাকে প্রিয়জনের সাথে ঈদ হয়ে উঠুক বর্ণিল। সুমনা সুমি, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছে বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।
মিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2 দিলাম 2.7 আরে আরএফএল এসডব্লিউআর দিবা না একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয় না দেখে ঠকবেন না আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস পাইপের বস না কিনলে লস এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, এতে আছে নিম আর হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এটা পিম্পল দূর করে আর স্কিন করে তোলে একদম হেলদি। পিম্পল ফ্রি হেলদি স্কিনের এক্সপার্ট। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। বসবো নাকি না? একাই বসি। এভাবেই সবাইকে আপন করে নিয়ে আনক্যাপ করো ফ্রুটনেস, রমজানের গুডনেস। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। মনের দ্বিধাগুলো দূর হয়ে যাক বিকাশ পেমেন্টে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো সোপ, দুধ ও জাফরানের ভরপুর গুণে আপনার সোনামণির ত্বক পরিষ্কার করে কোমল ভাবে ও দেয় স্বাস্থ্য উজ্জ্বল গ্লো। প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো সোপ, নিরাপদ যত্নে মায়েদের পরামর্শ। মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সিল্কি মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। এবার আমরা খাবো। এত কম খাবার? মাসুদ 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। ক্রিস্টাল গ্রেইনস, কোয়ালিটি ম্যাটার্স। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, এতে আছে নিম আর হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এটা পিম্পল দূর করে আর স্কিন করে তোলে একদম হেলদি। পিম্পল ফ্রি হেলদি স্কিনের এক্সপার্ট। চ্যাম্পিয়নরা ঝরাবে বারুদ, রণহুঙ্কারে কাঁপবে দেশ। বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ রুদ্ধশ্বাসে দেখবে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র টফিতে। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এই চুলের উপর সারাদিন কত কিছু, এত মজবুত থাকে কিভাবে? সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলে 3 স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। সিঙ্গার টিভি হট অফারে পাচ্ছেন 13% পর্যন্ত ছাড়। এছাড়াও 18 মাসের সহজ কিস্তি সুবিধার সাথে থাকছে ফ্রি গিফট। সিঙ্গার বেকো। স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি পাউডার আলমন্ড ও নিম নির্যাসের গুণে 100% নিরাপদ উপাদানে তৈরি ও অ্যালার্জি পরীক্ষিত, যা আপনার সোনামণিকে রাখে সুরক্ষিত এবং সতেজ। প্যারাশুট জাস্ট ফর বেবি। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeauty.com এ। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হবে। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট
শিশুর নাজুক চুলের জন্য এলো প্যারাশুট জাস্ট ফর বেবি শ্যাম্পু। শিশুর চুল রাখে কোমল। প্যারাশুট জাস্ট ফর বেবি শ্যাম্পু। শিশুর গোসলে আরো আছে প্যারাশুট জাস্ট ফর বেবি বেবি ওয়াশ। স্বাদ ও স্বাস্থ্যের জন্য লবণের এক চিমটিও অনেক গুরুত্বপূর্ণ। সব মিনারেল অক্ষুণ্ণ রেখে সুইজারল্যান্ডের ইউএসডি ও ভ্যাকুয়াম প্রযুক্তিতে 100% পরিশোধিত ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট। এক চিমটিও হোক স্বাস্থ্যকর। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এতে আছে নিম আর হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এটা পিম্পল দূর করে আর স্কিন করে তোলে একদম হেলদি। পিম্পল ফ্রি হেলদি স্কিনের এক্সপার্ট। আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। বাংলাদেশের সব ধরনের সংকটের সমাধানে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের উপর জোর দিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তারা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন, যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে করা হয়। বাংলাদেশে ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেছেন, গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও তীব্র করে তুলেছে। বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা সম্প্রতি কলকাতায় যৌথ নদী কমিশনের 86তম বৈঠক করেছেন। মুখপাত্র জয়সওয়াল বলেন, উভয় পক্ষ গঙ্গা পানি বন্টন চুক্তি, পানির প্রবাহ পরিমাপ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। দর্শক, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। কয়েকদিন আগে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে আয়োজিত তারুণ্যের উৎসব 2025-এ রেকর্ড সংখ্যক নারীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল ইত্যাদি খেলায় অংশ নিয়েছে। এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 27,40,000 মেয়েরা প্রায় 3,000 খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। এদেশের সর্বস্তরের নারী পুরুষ দর্শক সারিতে বসে তাদের উৎসাহ জুগিয়েছে। হাজার হাজার দর্শকের এমন উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের সমাজে নারীর অধিকার ও অংশগ্রহণ প্রতিষ্ঠায় পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া